হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আবার তোমাদের কাছে চলে এলাম সাজেশানের একরাশ ডালি নিয়ে। তো আজকে যেই সাজেশানটা তোমাদের দেব সেটা হচ্ছে নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। হ্যাঁ, ঠিকই শুনছো, 2026-এ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দোরগোড়ায়। বলতে গেলে কিছু কিছু স্কুলে 1 তারিখ থেকেই শুরু হচ্ছে এপ্রিলের, আবার কিছু কিছু স্কুলে এপ্রিলের 7 তারিখ থেকেও শুরু হচ্ছে। তো যাই হোক, বেশি দেরি আর আমাদের নেই। আমরা পড়াশুনো তো খুব সুন্দরভাবে চালিয়েছি, আশা করি আরও সুন্দরভাবে আমরা পড়াশুনো চালিয়ে যাব। আজকে তোমাদের জন্য থাকছে ক্লাস 9-এর ইতিহাসের একটি অসাধারণ সাজেশান। তো আমি বেশি কথা না বলে শুরু করি। প্রথমত কথা হচ্ছে, দেখো, ইতিহাসে তোমরা যারা আমার কাছে পড়ো, যারা অনেকেই আছো, তাদের কিন্তু আমি 1 মার্ক এবং 2 মার্কের শর্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো শর্টগুলো আমি আপাতত বলছি না। আর যারা আমার কাছে পড়ো না, যারা ভিডিও দেখছো, তাদের যদি মনে হয় যে তোমরা শর্ট কালেক্ট করবে, তোমরা কিন্তু আমার সাথে আমার ভিডিওর কমেন্টে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। আমি তোমাদের যাবতীয় শর্ট ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা তোমাদের পিন কমেন্টে আমি কিন্তু দিয়ে দেবো। যাই হোক, তো তোমাদের ইতিহাসে বিভিন্ন স্কুলে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, 3টে অধ্যায় মিলেই পরীক্ষা হয়। আবার কোনো কোনো স্কুলে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় পরীক্ষা হয়। তো আজকে আমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টে অধ্যায়েরই সাজেশান তোমাদেরকে দিচ্ছি। প্রথমে আমি দেবো 4 মার্কের সাজেশান, তারপরে 8 মার্কের সাজেশান, অধ্যায় ভিত্তিক আলোচনার মাধ্যমেই দেব। তো আজকে শুরু করলাম প্রথম অধ্যায়ের 4 মার্কের যে সমস্ত প্রশ্ন তোমাদের থাকবে। 4 মার্কের যে সমস্ত প্রশ্ন তোমাদের থাকবে প্রথম অধ্যায় থেকে, প্রথম প্রশ্ন হচ্ছে, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন? ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাঁ কুলদ বলতে কী বোঝো? এটাও তোমাদের একটা 4 মার্কের খুব ভালো প্রশ্ন। টিকা লেখো, টেনিস কোর্টের শপথ, বাস্তিল দুর্গের পতন, এছাড়া সন্ত্রাসের রাজত্বকাল এবং রোবোস্পিয়ার। এই 4টে টিকা আমি তোমাদেরকে বলে দিলাম। এর মধ্যে তোমরা যেটা সবথেকে বেশি করে দেখবে সেটা হচ্ছে টেনিস কোর্টের শপথ এবং বাস্তিল দুর্গের পতন। যারা এক্সট্রা দেখতে চাইছো তারা অবশ্যই করে সন্ত্রাসের রাজত্বকালটা দেখে যেতে পারো। তারপরের প্রশ্ন আমি বলতে পারি যে, ফ্রান্সে বিপ্লবপূর্ব কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে যে সমস্ত কর ব্যবস্থা চালু ছিল, যেমন টাইথ, গ্যাবেলা, ক্যাপিটেশন, এই সমস্ত কর সম্পর্কে আমরা জানি বা পড়েছি। এই করগুলো কিন্তু একটু দেখে যেতে হবে। আচ্ছা, তারপরে আসছে, ফরাসি বিপ্লবের পেছনে বুর্বো রাজতন্ত্রের দায়িত্ব কতটা ছিল? বুর্বো রাজতন্ত্রের দায়িত্ব কতটা ছিল ফরাসি বিপ্লবের পেছনে? এটা একটা 4 মার্কের কোয়েশ্চেন, তোমরা চাইলে দেখে যেতে পারো। আরেকটা আসছে, ফরাসি বিপ্লবে ইউরোপে কী প্রভাব ফেলেছিল? মানে ফরাসি বিপ্লবটা ইউরোপে কী প্রভাব ফেলেছিল, এই একটা 4 মার্কের কিন্তু দেখা যেতেই পারে। আর আরেকটা প্রশ্ন আমি দেখে যেতে বলবো, সেটা হচ্ছে অঁসিয়াঁ রেজিম কি? এটা কিন্তু খুব ভালো প্রশ্ন একটা। যাই হোক, এই ছিল আমাদের প্রথম অধ্যায় থেকে 4 মার্কের। এরপরে আসছে প্রথম অধ্যায় থেকে 8 মার্কের। 8 মার্কের আমরা কী দেখব? ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই তোমরা দেখবে এটাকে। আর একটা কি, ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে দেখে যাবে। এছাড়া 8 মার্কের যে সমস্ত প্রশ্ন দেখবে সেটা হচ্ছে, ফরাসি বিপ্লবে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ কী ছিল? যদি 8 মার্কের কোনো প্রশ্ন না দেখো, এই প্রশ্নটা অবশ্যই দেখবে যে ফরাসি বিপ্লবের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ কী ছিল। অথবা এর একটি অনুরূপ প্রশ্ন এরকমও আসতে পারে যে ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। তো এই তোমাদের প্রথম অধ্যায় থেকে 8 মার্ক চলে গেল। এবার আমরা আসবো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে 4 মার্কের যে সমস্ত প্রশ্ন আমরা দেখব সেগুলো হচ্ছে, টিকা লেখো। টিকা আকারে আসতে পারে কোড নেপোলিয়ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোড নেপোলিয়ন কি? কনকর্ডাট বা ধর্মমীমাংসা চুক্তি বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ট্রাফালগারের যুদ্ধ বা ট্রাফালগারের নৌযুদ্ধ, এটাও টিকা আকারে আসতে পারে। স্পেনীয় ক্ষত, এটাও কিন্তু টিকা আকারে থাকতে পারে। মহাদেশীয় অবরোধ, এটাও টিকা আকারে আসতে পারে। আর 100 দিবসের রাজত্ব। দেখো, এতগুলো টিকা দেখা সম্ভব নয়, তবে আমি যেগুলো বলবো সেগুলো তুমি যদি দেখে যেতে পারো, সেটা হচ্ছে কোড নেপোলিয়ন, মহাদেশীয় অবরোধ, 100 দিবসের রাজত্ব। যারা একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট আছো, মুখস্থ করতে অসুবিধা হয়, তারা এই 3টে দেখলেই হবে। আবারও বলি, কোড নেপোলিয়ন, মহাদেশীয় অবরোধ,
শতদিবসের রাজত্ব। আর যারা যারা একটু ভালো স্টুডেন্ট, যাদের মুখস্থ পাঠটা খুব ভালো স্ট্রং, তারা কিন্তু যে কটা বললাম আগে সেই কটা সবই মোটামুটি চোখ বুলিয়ে যেতে পারো। আরেকটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? আবার একাধারে যদি এরকমভাবে ধরি যে নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের সন্তান, এবং এটা না, এরকম আসতে পারে যে নেপোলিয়নকে বিপ্লবের সৃষ্টিকর্তা বা ধ্বংসকর্তা বলা হয় কেন? মানে একদিক থেকে তাকে সৃষ্টিকর্তাও বলা হচ্ছে, আবার একদিক থেকে ধ্বংসকর্তাও বলা হচ্ছে। এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেপোলিয়নের রাশিয়া আক্রমণের গুরুত্বটা কী ছিল সেটাও কিন্তু তোমরা দেখতে পারো। আরেকটা দেখবে যে নেপোলিয়ন কেন স্পেন আক্রমণ করেছিল। যাই হোক, এই যে পরের যে দুটো প্রশ্ন বললাম খুব একটা গুরুত্বপূর্ণ না, তাও বলে দিই, যদি দেখতে ইচ্ছে হয় দেখে যেতে পারো, কিন্তু আগের প্রশ্নগুলো কিন্তু 4 মার্কের, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আসছে 8 মার্কের। 8 মার্কের ক্ষেত্রে তোমরা যেগুলো দেখবে বাধ্যতামূলকভাবে, দ্বিতীয় অধ্যায়ের 8 মার্ক, সেটা হচ্ছে নেপোলিয়নের ক্ষমতা লাভের কাহিনী বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুর স্কুলে কিন্তু এই প্রশ্নটা কিন্তু কমন আসে। আরেকটা আমরা দেখতে পারি, নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি কী ছিল, এটাও খুব ভালো প্রশ্ন একটা। আর সবথেকে ভালো প্রশ্ন এই অধ্যায়ের, সেটা হচ্ছে নেপোলিয়নের পতনের কারণ আলোচনা করো। একাধিক স্কুলে এই প্রশ্নটা কিন্তু দিয়ে থাকে যে নেপোলিয়নের পতনের কারণ আলোচনা করো। এরপর আসছে আমরা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে আমরা যে সমস্ত প্রশ্ন দেখব 4 মার্কের জন্য, টিকা আকারে ভিয়েনা সম্মেলন, পবিত্র চুক্তি, মেটারনিখ ব্যবস্থা, জুলাই অর্ডিন্যান্স, ইয়াং ইতালি এবং এমস টেলিগ্রাম। এত প্রশ্ন অনেকেই দেখতে পারবে না, আবারও সেই পিছিয়ে পড়া স্টুডেন্টের কথা মাথায় রেখে বলবো ভিয়েনা সম্মেলন দেখতে, মেটারনিখ ব্যবস্থা দেখতে, আর এমস টেলিগ্রামটা দেখতে। এই 3টে দেখলেই হবে যারা একটু মুখস্থবিদ্যা যাদের কম আছে। তারপরে আমরা দেখতে পারি বিসমার্কের রক্ত ও লৌহনীতি বলতে কী বোঝো। 4 মার্কের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই এই প্রশ্নটা কিন্তু দেখে অবশ্যই যাবে যে বিসমার্কের রক্ত ও লৌহনীতি বলতে কী বোঝো, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। আচ্ছা, তারপরে আসছে 3 মার্ক, 3 দাগে আমরা দেখব যে ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবোল্ডির ভূমিকা কী ছিল। ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবোল্ডির ভূমিকা কী ছিল, এটাও যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। আর আমরা দেখব যে রুশোর সামাজিক চুক্তির মতবাদটি বিশ্লেষণ করো, এটাও খুব ভালো প্রশ্ন। তো 4 মার্কের তৃতীয় অধ্যায় থেকে এই 4টে প্রশ্ন দেখলেই তোমাদের হয়ে যাচ্ছে। 8 মার্ক আমরা কি দেখব তৃতীয় অধ্যায় থেকে? 8 মার্ক দেখব যে বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করে। মোস্ট ভ্যালুয়েবল কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা তোমাদের প্রত্যেককেই দেখতে হবে যে বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আচ্ছা, আরেকটা আমরা কি দেখব, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি ও ক্যাভুরের ভূমিকা কী ছিল। এই প্রশ্নটা আরও বেশি গুরুত্বপূর্ণ, আমি এই দুটো প্রশ্নই দেব। তৃতীয় অধ্যায় থেকে 8 মার্কের দুটো প্রশ্নই থাকবে, একটা হচ্ছে বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল, এবং ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি এবং ক্যাভুরের ভূমিকা আলোচনা করো। প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ছিল তোমাদের ওভারঅল ইতিহাস 9-এর সাজেশান। তোমরা এর মধ্যে পড়লে 100% কমন পাবে, সেটা আমার গ্যারান্টি। আর আশা করি তোমরা আরও ভালো করে এই কদিন, যতদিন আছে সময়, আরও ভালো করে প্রিপারেশন নিয়ে নাও এবং পড়াশুনোয় পরীক্ষার হলে নাম্বারের একটা টপ ভার্সান তোমরা নিয়ে আসবে, এটাই কামনা করি। ভালো থেকো সবাই, খুব সুন্দরভাবে পরীক্ষা দাও। আজকে তোমাদের সাজেশনের পার্ট এখানে শেষ হচ্ছে।